আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে দেখব যে তোমাদের তৃতীয় অধ্যায় কৃষি শিক্ষা এই বইয়ের তৃতীয় অধ্যায় ৯১ পৃষ্ঠা থেকে যে তোমাদের তৃতীয় অধ্যায়ের অনুশীলনীটি আছে সেটি আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই, আমাদের প্লেলিস্ট থেকে আগের অনুশীলনগুলো সমাধান দেখে নিতে পারো। এই অনুশীলনগুলো শেষ করে তোমাদের প্রত্যেকটি অধ্যায় বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। চলো প্রথমে আমরা দেখে নেব যে বহু নির্বাচনী প্রশ্ন ১। বিরূপ পরিবেশে ফসল উৎপাদনের পূর্ব শর্ত কোনটি? ক. উপযোগী ফসল নির্বাচন, খ. সঠিক জমি নির্বাচন, গ. যথাযথ পরিচর্যা করা, ঘ. অধিক পরিমাণ সার প্রয়োগ। এখন হচ্ছে একের উত্তরটি হবে ক। তারপর হচ্ছে ২। খুলনা ও বাগেরহাট অঞ্চলে রূপা আমনের জনপ্রিয় জাত কোনটি? বালাম, দিশারি, চান্দিনা, মুক্তা। এই দুয়ের উত্তরটি হচ্ছে খ। তারপর হচ্ছে ৩। জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমাদের দেশে ফসল উৎপাদনে ১. রোগবালাই বৃদ্ধি পাবে, ২. জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পাবে, ৩. ভূমির উর্বরতা হ্রাস পাবে। এই ৩-এর উত্তরটি হচ্ছে খ, ১ এবং ৩। তারপর দেখে নেব ৪। হেলোফাইটস জাতীয় উদ্ভিদ কোনটি? শিম, তুলা, কেওড়া, বাইন। এই ৪-এর উত্তরটি হবে গ। তারপর ৫ ও ৬-এর জন্য আমরা এই উদ্দীপকটি দেখে নেব। তাহের মিয়ার বাড়ি নেত্রকোনা জেলায়। আমন মৌসুমে ধানের বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে ১০ থেকে ১৫ দিন পানির নিচে থাকায় আশানুরূপ ফলন পান না। আবার পাহাড়ি ঢলে তাই সব সময় পাকা বুড়ো ধান তলিয়ে যায়। এখন দেখে নেব ৫। তাহের মিয়া আমন মৌসুমে কোন জাতের ধানের চাষ করলে আশানুরূপ ফলন পাবেন? ক. কিরণ BR-২২, খ. বিধান ৫১, গ. বিধান ৪৫, ঘ. বিধান ৩৬। এই ৫-এর উত্তরটি হবে খ. বিধান ৫১। তারপর হচ্ছে ৬। বোরো মৌসুমে পাকা ধান নষ্ট না হওয়ার জন্য তাহের মিয়ার উচিত ১. সঠিক সময়ে চারা রোপণ করা, ২. বিধান ২৮ ও বিধান ৪৫ জাতের ব্যবহার, ৩. বিধান ৫১ এবং বিধান ৪৫ জাতের ব্যবহার। এই ৬-এর উত্তরটি হবে ক, ১ এবং ২। আমরা তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিলাম। তারপর দেখে নিব যে আমরা সৃজনশীল ১ এবং সৃজনশীল ২। চলো আমরা এই প্রথম সৃজনশীলের এই উদ্দীপকটি পড়ে নেই। সুজিত বাবুর বাড়ি সমুদ্র উপকূলবর্তী সাতক্ষীরা জেলায়। তিনি আবাদি জমিতে স্থানীয় জাতের ধান চাষ করে উৎপাদনে ব্যর্থ হন। এরপর কৃষি কর্মকর্তার পরামর্শে বিনা ধান ২৮ চাষের সিদ্ধান্ত গ্রহণ করেন। একদিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রদর্শিত তথ্যচিত্র দেখে সুজিতবাবু লবণাক্ততা সহায়ক বিভিন্ন ফসলের চাষ সম্পর্কে অনেক তথ্যই জানতে পারলেন। চলো আমরা দেখে নেই। ক. লবণাক্ত সহিষ্ণু ফসল কাকে বলে? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে যেসব ফসল বিভিন্ন মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে সেসব ফসলকে লবণাক্ত সহিষ্ণু ফসল বলে। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখে নিব খ. তাপমাত্রা কিভাবে কৃষি উৎপাদন ব্যাহত করে ব্যাখ্যা করো। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে তাপমাত্রা হলো ফসল উৎপাদনে প্রভাব বিস্তারকারী অন্যতম জলবায়ুগত উপাদান। বীজ বপনের পর মাটির তাপমাত্রা হ্রাস পেলে বীজের অঙ্কুরোদ্গম ভালো হয় না। ফসলের দৈহিক বৃদ্ধির সময় তাপমাত্রা হ্রাস পেলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। এছাড়াও তাপমাত্রা হ্রাস বৃদ্ধিতে ফসল বিভিন্ন পোকা ও রোগে আক্রান্ত হয়। এভাবে তাপমাত্রা কৃষি উৎপাদনকে ব্যাহত করে। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম।
তারপর দেখে নেব আমরা গ। সুজিত বাবুর সিদ্ধান্তটি সঠিক কি না তা ব্যাখ্যা করো। চলো আমরা এই গড়ের উত্তরটি দেখে নেই। গড়ের উত্তরটি হচ্ছে সুদীপ বাবুর সিদ্ধান্ত ছিল বিনা ধান আখ চাষ করা। সুজিত বাবুর বাড়ি সমুদ্র উপকূলবর্তী সাতক্ষীরা জেলায়। জলবায়ু পরিবর্তনের কারণে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার লবণাক্ততার মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় অঞ্চলে ঝড়, জলোচ্ছ্বাস এবং প্রবল জোয়ারের ফলে সৃষ্ট বন্যায় সরাসরি লবণাক্ত পানি দ্বারা জমি ডুবে যাওয়ার মাটিতে লবণের পরিমাণ বেড়ে যায়। আবার শুষ্ক মৌসুমে পানির বাষ্পীভবনের মাধ্যমে মাটির নিচে লবণ উপরে উঠে আসে। উপকূলীয় এলাকার ধান উৎপাদন করতে হলে উন্নত জাতে ধান চাষ করতে হবে যা লবণাক্ততা সহিষ্ণু। এসব জাতের ধান গাছ কোষের রসফিতে বজায় রেখে মাটি থেকে প্রয়োজনীয় পানি শোষণের মাধ্যমে লবণাক্ত পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে পারে। এসব লবণাক্ততা সহনশীল জাতের মধ্যে একটি হলো বীণাধান আট। এ জাতটির জীবনকাল ১৩০ থেকে ১৩৫ দিন। লবণাক্ত এলাকায় এ জাতটি চাষ করে হেক্টর প্রতি ৫ টন ধান চাষ করা সম্ভব। কাজেই সুজিত বাবুর বীণাধান আখ চাষের সিদ্ধান্তটি সঠিক। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখে নিব আমরা ঘ। সুজিত বাবুর এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রম মূল্যায়ন করো। চলো আমরা এই ঘয়ের উত্তরটিও দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে সাতক্ষীরা জেলা বাংলাদেশের সমুদ্র ও উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত। এ অঞ্চলের মাটিতে লবণাক্ততার প্রভাব খুব বেশি। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি ও কম বৃষ্টিপাতে লবণাক্ততা বৃদ্ধি দ্বারা আরও বাড়ছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাওয়ার নতুন করে আরও অনেক এলাকায় লবণাক্ততা ছড়িয়ে পড়েছে। ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। গ্রামাঞ্চলের কৃষকদের মধ্যে লবণাক্ততা ও জলবদ্ধতা সহিষ্ণু ফসল সম্পর্কে ধারণা নেই বলেই তারা স্থানীয় জাতের ফসল চাষ করে। ফলশ্রুতিতে তারা ভালো ফলন পেতে ব্যর্থ হয় এবং লাভবান হতে পারে না। লবণাক্ত সহিষ্ণু ফসলের চাষ উপকূলীয় এলাকায় জনপ্রিয় করতে সেসব ফসলের চাষ পদ্ধতির চিত্রের মাধ্যমে প্রদর্শনের কার্যক্রমটি বেশি কার্যকরী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুজিত বাবুর এলাকায় আমন মৌসুমে লবণাক্ত সহিষ্ণু BR23, বিধান 40, বিধান 41, বোরো মৌসুমে বিধান 47, বিনা 8 এবং বাড়ি আলু 22, বাড়ি আলু 6 এবং 7, আখের জাত ঈশ্বরদী 39 এবং 40 ইত্যাদি বিভিন্ন ফসলের চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরে। এতে এলাকাবাসী নিজে উৎসাহিত হয়ে এসব নতুন জাতের ফসল চাষ করে কৃষি উৎপাদনে অব্যাহত রাখছে এবং অন্যকে উৎসাহিত করতে সক্ষম হবে। তাই বলা যায় সুজিত বাবুর এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রমটি সঠিক ছিল। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই সৃজনশীল 1 সমাধানটি দেখে নিলাম। আমরা আগামী ক্লাসে দেখব যে সৃজনশীল 2 এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব।